শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামীজি, মা সর্বমঙ্গলা, কেদারেশ্বর মহাদেব, মা সর্বমঙ্গলা মন্দির, পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম। এখানে ঠাকুর, মা স্বামীজিও থাকেন। এটা আমাদের গেট, গোপুরম। এখানে মা সারদা, লক্ষ্মী এবং সরস্বতী পড়ে আছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ফুরিতা জনা। উপস্থিত সকলকে এবং যারা দূরেও দর্শন করছেন, শ্রবণ করছেন, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শুভ আশীর্বাদ, গৈরিক অভিনন্দন। আজকেও কথামৃত পাঠ হবে। কথামৃত পুণ্যবাণী চ্যানেলে 463 আর কথামৃত পর্ব হবে 97। যতটা হয়েছিল তারপর থেকে আমরা শুরু করছি। বাগানের সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। চলছিল শ্রীমর প্রথম দর্শন, অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত প্রথম কিভাবে এলেন সেটি বর্ণনা। তা সিধুর সঙ্গে এসেছিলেন। সিধু হচ্ছে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়। তিনি বরানগরে ওনার বাড়ি, মাস্টারমশাইয়ের বন্ধু ছিলেন। তা ওনার সঙ্গেই এসেছেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এখান থেকে নড়তে ইচ্ছে হচ্ছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলতে লাগলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসবো গা। তারপরে কি করলেন, সিধুর সঙ্গে ঘরের বাইরে আসিতে না আসিতেই আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অদূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্ত আনিল। সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতলাভ করিলেন। সিধু বলিলেন, এইটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা হয়, অনেক অতিথি কাঙাল এখানে আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া হইয়াছে। এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন। ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বারদেশে বৃন্দে অর্থাৎ সেখানে যিনি পরিচারিকা, যিনি ধুনো টুনো দেন, তাকে ঝি বলে, সাধারণত আগে হতো, তাই বলা হতো। বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, আগা, সাধুটি কি এখন এর ভিতর আছেন? বৃন্দে বলল, হ্যাঁ, এই ঘরের ভিতরে আছেন। মাস্টার আবার প্রশ্ন করছেন, নি এখানে কতদিন আছেন? বৃন্দে বললেন, তা অনেক দিন আছেন। মাস্টার আবার জিজ্ঞাসা করছেন, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন?
বৃন্দে বলছেন, না বাবা, বইটই ওসব ওর মুখে, ওকে পড়তে দেখি নাই। মাস্টার সবে পড়াশোনা করে এসছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দেবে? বৃন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তাপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেজেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথা থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এর নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে একদৃষ্টে এক মনে চাইয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হইয়া যান। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি? শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য মূর্তি কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। তা এটি দ্বিতীয় পরিচ্ছেদ শেষ হলো। তৃতীয় পরিচ্ছেদ, এতে মোটামুটি একটু ঠাকুর ঘরে প্রথম পদার্পণ করলেন সিধুর সঙ্গে। এসেই তিনি একটু ঘোরাঘুরি করে নিলেন, তার সঙ্গে আরতি দর্শন করলেন। তারপরে শ্রীরামকৃষ্ণদেবের ঘরে আলাপন হবে, প্রবেশ করবেন। বৃন্দে ঝি সেখানকার পরিচারিকা, তিনি ধুনোটুনো দিয়ে অপেক্ষা করছিলেন। তার সঙ্গে কথাবার্তা করে মাস্টারমশাই প্রবেশ করলেন। কিন্তু ঠাকুরের সঙ্গে যা কথা হলো, যেন পড়াশোনা না করেও ঠাকুরকে এতজন মানে সবাই, এবং দেখে মাঝে মাঝে ভাব হয়ে যাচ্ছে, এবং মাছের ফাতনা দর্শনে যেমন মানুষ ভাবস্থ হয়ে যায়, শ্রীরামকৃষ্ণদেব মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, এগুলি মাস্টারমশাইয়ের মনে দাগ কেটেছে। ব্যাপারটা কী? এবং সন্ধ্যার সময় আরতি শেষ হওয়ার পরে সাধারণত ভক্তরা জপ ধ্যান সন্ধ্যাদি করে, আর ঠাকুর বলছেন তা এমন কিছু নয়, সেটা আরও বেশি ভাবিয়ে তুলেছে। তা এই জন্যে দিয়ে তখন সেদিনকের কাজ মোটামুটি এইভাবে হলো। মাস্টার বিদায় নেবেন, ঠাকুর আবার আসতে বললেন।
আর মাস্টারমশাইয়েরও আকর্ষণ বেড়ে গেছে, কারণ একটা বড় ধাক্কা খেয়েছিলেন। আত্মহত্যা মনের টেন্ডেন্সি ছিল, কিন্তু মনের পরিবর্তন হয়ে গেছে। ঠাকুরকে দর্শন করেই আত্মহত্যার ভাবটা ঘুচে গেছে। এখন ঠাকুরের সঙ্গে এই যে আকর্ষণ, সেই আকর্ষণটা কিভাবে বাড়বে আমরা লক্ষ্য করব, এবং কথামৃত কিভাবে প্রকাশিত হলো, সেসব কথাগুলো কিভাবে সংরক্ষিত হলো, সেগুলো একের পর আমরা দেখতে থাকব। দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় দর্শন। মাস্টারমশাইয়ের প্রথম দর্শন হয়ে গেল, এবার দ্বিতীয় দর্শন। অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম ইয়েনম চরাচরম তৎপদং দর্শিতম ইয়েনম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু শিষ্য সংবাদ দ্বিতীয় দর্শনের। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। কামাতে অর্থাৎ দাড়ি কি নখ চুল এগুলো সপ্তাহে একদিন। আমাদের বেলুড় মঠেও এখন ব্যবস্থা আছে সবসময়, দক্ষিণেশ্বরেও সেরকম যারা থাকতেন নাপিত একবার আসতো, তিনি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন শারীরিক যেগুলো প্রয়োজন। এখনও একটু শীত আছে, তাই তার গায়ে মোলন স্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া আছে। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এই কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতো, সহাস্য বদন। কথা কইবার সময় কেবল একটু তোতলামি আছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। হাঁগা, তোমার বাড়ি কোথায়? এই প্রথম মাস্টারের সঙ্গে ঠাকুরের কথোপকথন হচ্ছে। হাঁগা, তোমার বাড়ি কোথায়? মাস্টার বললেন, আজ্ঞা, কলকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছো? মাস্টার বলছেন, এখানে বরানগরে বড় দিদির বাড়ি আসিয়াছি। তো সিধু হচ্ছেন তার জামাইবাবু, দিদির যে হাজব্যান্ড। এই ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ, ওই ঈশানের বাড়ি। শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের কন্দন। শ্রীরাম, হাঁগা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধ হয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্যে মার কাছে ডাবচিনি মানত করেছি। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাবচিনি মেনেছিলুম। হাঁগা, কুক সাহেব নাকি একজন এসেছেন, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল। কুক সাহেবও দেখেছি, কুক সাহেবও ছিল। মাস্টার, আজ্ঞা, এই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয় বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, এখানে কদিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মাক ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলেপুলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলেপুলে হয়েছে, তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাক ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছ?
অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। ভারী সুন্দর কথাগুলো হলো। চতুর্থ পরিচ্ছেদ সামনের দিনে হবে। আজকে এই কথাটা দু একখানা আলোচনা হয়ে যাক। মাস্টারমশাইয়ের সঙ্গে দ্বিতীয় দর্শন হচ্ছে, পরিচয় জানা হলো। জিজ্ঞেস করলেন কলকাতায় ঘর, কিন্তু তারপরে কেশবচন্দ্রের, ঠাকুর কেশবচন্দ্রকে খুব ভালোবাসতেন। কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজের দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ দ্বিতীয় ধাপের ব্যক্তি, এবং তিনি লেকচার ফেকচার ফরেনে দিয়ে বিরাট নামও করেছেন। আর সেই কেশবচন্দ্রের সঙ্গে নরেন্দ্রনাথ আদি অন্যান্যরা সব বিশেষ পরিচিতি। নরেন্দ্রনাথ ছোট বটে, তা কেশব ঠাকুরকে মানে। ব্রাহ্মরা সাধারণত ঠাকুরকে মানত না, কেশব ঠাকুরকে মানে। এবং ধীরে ধীরে সেই কেশব পরিবর্তিত হয়েছিল ঠাকুরের সান্নিধ্যে এসে। তিনি লেকচার দেন, কিন্তু ঠাকুর উপলব্ধিমান পুরুষ, অবতার পুরুষ, তাই সারেন্ডার করতে বাধ্য হয়েছেন। এবং তিনি ধীরে ধীরে হিন্দুর ঘরে তার মেয়েকে বিয়ে দিয়েছেন। ঠাকুরকে পরে আমরা দেখব, ঠাকুরকে ওনার ঘরে, নিজের ঘরে নিয়ে গিয়ে পুজো করতেন। ফুল চন্দন বেলপাতা দিয়ে ঠাকুরকে আসনে বসিয়ে পুজো করতেন, পরে দেখব। তা কেশবচন্দ্র শরীর খারাপ হয়েছে। কলকাতায় গেলে কেশবের বাড়িতে তিনি যেতেন। সেই জন্যে ঠাকুরের কাছে, মায়ের কাছে, ঠাকুরের কাছে মানে এখানে মায়ের কাছে, কালী মায়ের কাছে শ্রীরামকৃষ্ণদেব মানত করেছেন। সন্ন্যাসীর মানত মানে হচ্ছে ওই ডাবচিনি মানত, যত সস্তায় হলো তাই। আর ডাবচিনি হচ্ছে শ্রেষ্ঠ বস্তু। শুদ্ধ জল হচ্ছে নারকেল জল বা ডাবের জল। চিনি মিষ্টান্ন দ্রব্য ওর সঙ্গে দিলে খুব সুস্বাদু এবং শুদ্ধ একটি পানীয় অবস্থায় পরিণত হয়। সেই জন্যে ডাব চিনিটা ভগবানকে নিবেদন হয়। শিবের কাছেও তাই ডাব দেওয়া হয়, দুধ, ডাব, জল। ডাবটা সব জায়গায় প্রায় ব্যবহৃত শুদ্ধ জল হিসাবে ব্যবহৃত হয়। সেই জন্যে সাধুরা সাধারণত এই ডাব চিনি মানত করেন। আর কেউ কেউ আবার কালীকে পাঁঠা দেওয়ার মানত করে, যারা রাজকীয় ব্যক্তি আছেন, পয়সা খুব আছে। সাধুরা ওগুলো সব মানত করে না, একটু মিষ্টিভোগ না হয় ডাব চিনি। তাই ঠাকুর মানত করলেন মায়ের কাছে যাতে সেরে যান। তারপরে ঠাকুর একটা বিশেষ শিক্ষা দিলেন। এখানে কুক সাহেব এসেছিলেন, ওই বিষয়ে আর দেওয়ার দরকার নাই। শিক্ষা দিলেন বিশেষ। প্রতাপের ভাই এসেছিল, ঠাকুর তাকে বকেছেন, কেননা তিনি বিয়ে করে ছেলেপুলে হয়েছে, তিনি শ্বশুরবাড়িতে রেখে দিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তাতে ঠাকুরের রাগ হয়েছে। বাইরের জগতে রাগ অন্তত দেখিয়ে কাউকে বশে আনতে হলে এই ব্যাপারটুকু করতে হয়, সেটিও ঠাকুরের বিশেষ বোধ ছিল। তিনি তাকে বকলেন, অর্থাৎ বিয়ে করলে ছেলে বউকে পালন করতে হয়, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। টাকা পয়সা রোজগারের সংগ্রহ করে ছেলে বউকে পালন করতে হবে। তা নিজে দেখবে নাকি বাইরের লোকে দেখবে? তুমি বিয়ে করেছো, ছেলেপুলে পায়দা করেছো, বাইরের লোকে দেখবে? এটা কখনো হয় না, এটি অশাস্ত্রীয়। ঠাকুর সেটাকে দেখিয়ে দিলেন। তো আজকে এই পর্যন্ত থাকুক। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। কল্যাণ।